দেখ 17, 18, 19 এই ম্যাথগুলো হয়ে গেছিলো, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে রেকর্ডিংটা সেভ হয় নাই। তাহলে আমার খাতায় তো করা হয়ে গেছে 17, 18, 19 এগুলো, তো ওই খাতাটার থেকে বোঝাই দিচ্ছে, ঠিক আছে। এটা 17 যে ছবিটি ছিল, এখানে ছবিটা আমরা এঁকেছি। তো এটা দেখবি 10 কেজি বলা আছে, 10 কেজি, তাহলে নিচের দিকে কাজ করে 10 ভরটা 10, তাহলে নিচের দিকে কাজ করবে mg। আর এইটা দড়ি বটে, তাহলে দড়িতে টান কাজ করবে। টান কোন দিকে কাজ করে? এই যে বস্তুটার থেকে দূরের দিকে টান কাজ করে। আবার দেখ এইখানে যে বস্তুটা আছে, একটা এ ভরের বস্তু আছে, এ আর একটা সি বস্তু আছে। এইটার ওজন দেখ দিয়ে আছে অঙ্কটাতে 15, ঠিক আছে। এবারে আমরা না এ আর সি কে একসাথে দেখব। আমরা এখন আপাতত দুটো বস্তুকে একসাথে দেখব, এ আর সি কে। তো এইটার ভরটা দিয়ে আছে, দেখ এর ভর দিয়ে আছে 15, কিন্তু সি এর ভর তো দিয়ে নাই। তাহলে আমরা এই যে এই দুটো বস্তুকে একসাথে আমি ধরে নিলাম এই বস্তুটার পুরাটার ভর হচ্ছে এম। এই যে এ আর সি, এই পুরা ভরটা হচ্ছে, এই দুজনের পুরা ভরটা হচ্ছে এম। তাহলে নিচের দিকে কাজ করবে mg, ক্যাপিটাল mg নিচের দিকে কাজ করবে। আবার দেখ এটা টেবিলের উপর রাখা আছে, মানে টেবিলের সাথে টাচে আছে। টাচে থাকলে উপর দিকে একটা বল কাজ করবে, এটাকে বলা হয় অভিলম্ব বল। আর অভিলম্ব বলকে কি দ্বারা লেখা হয়? এন দ্বারা। এটা হয়তো বুঝতে পারিস। এই বস্তুটা, এই ক্যাপিটাল এম ভরের বস্তুটা, এই যে পুরোটা কিন্তু আলাদাভাবে দেখছি না আমরা, পুরোটা এম, সেই জন্য নিচে mg কাজ করেছে। এই বস্তুটা না উপরে চলে যাচ্ছে না নিচে চলে যাচ্ছে, উপরেও যাচ্ছে নাই নিচেও যাচ্ছে না, মানে এই উপরের বল আর নিচের বল সমান। উপরের বল কি আছে? এন, নিচের বল mg, মানে উপরের আর নিচের বলগুলো সমান। ওইটাই লেখা আছে এখানে, এন আর mg সমান, ঠিক আছে। এবার দেখ, এইবার বলা আছে যে বি স্থির, মানে দুটোই স্থির, যদি দুটোই স্থির, তো স্থির মানে কি? স্থির মানে এই দিকের বলটা আর এই দিকের বলটা সমান। এইটা বি ভরের বি বস্তুটা, এটা বি, এটা এ, এটা সি, দেখবি অঙ্কটাতে দিয়ে আছে, ঠিক আছে। তো এই যে বি বস্তুটা স্থির। তাহলে যদি স্থির হয় মানে এই নিচের বল আর উপরের বল সমান। তার মানে আমরা বলতে পারি এই যে বি বস্তুটার জন্য উপরের বল সমান নিচের বল, ওইটাই লিখেছি টি সমান mg। এবার এম দেখ 10 দিয়ে আছে, তাহলে 10 লিখেছি। জি এর মান 9.8 হয়, কিন্তু আমরা সুবিধার্থে 10ই ধরে দিই। তাহলে 10 10 কত হয়েছে? 100। তার টানটা কত বেরোলে? 100, ঠিক আছে। এবার দেখ এইদিকে যদি কোনো একটা বস্তু টানে, এই যে দড়ি, এটা তো পুরোটাই দড়ি, দড়িতে এইদিকে টান কাজ করবে এই বস্তুটার জন্য। এই বস্তুটার জন্য টান কোন দিকে কাজ করে? বস্তুর থেকে বাইরের দিকেই না কাজ করে। তীর চিহ্নটা তাহলে অবশ্যই এই দিকেই হবে, কেন এটা বস্তুর থেকে বাইরের দিকে টেনশন, ঠিক আছে। তাহলে এই দিকে কাজ করছে টি। তাহলে বস্তুটার ক্ষেত্রে যদি এদিকে টি কাজ করে, টান কাজ করে, এদিকে টান, তাহলে বস্তুটা তো এদিকে বরাবর সরিয়ে যেতে চেষ্টা করবে তো, মানে এইখানে স্থির, কিন্তু চেষ্টা তো করছে, উপক্রম তো হচ্ছে। আমরা এইদিকে টানছি, বাইরে থেকে এইদিকে বল দিচ্ছি বাইরে থেকে, এই যে টানের তীর চিহ্ন দেখ, এই বরাবর বাইরে থেকে বল দিচ্ছি, তাহলে ঘর্ষণটা কি? তার বিপরীতে হবে। এই যে এই বস্তুটাকে আমরা বাইরে থেকে এই দিকে টানছি, তাহলে ঘর্ষণ কোন দিকে হবে? তার বিপরীত দিকে। তাহলে এই বস্তুটাও বলা আছে স্থির। যদি এই বস্তুটাও স্থির হয়, তাহলে ডান দিকের বল সমান বাম দিকের বল, ডান দিকের বল সমান বাম দিকের বল, মানে টি সমান এফ হবে। টি সমান এফ, ডান দিকের বল সমান বাম দিকের বল। ওইটা দেখে এদিকে লেখা আছে টি সমান এফ বা এফ সমান টি, একই ব্যাপার। আবার দেখ এফ এর জায়গায় মিউ এন লিখতে পারি তো, এফ এর জায়গায় মিউ এন লিখেছি, দেখ এফ এর জায়গায় মিউ এন। আর এদিকে টান দেখে 100 বেরিয়েছিল, দেখলি টান 100 বেরিয়েছে। আবার এন এর জায়গায় কি লিখতে পারি? mg। এন এর জায়গায় লেখা আছে mg, টানের জায়গায় লিখবো 100 আর এন এর জায়গায় লিখবো mg। দেখেন টানের জায়গায় লিখেছি 100 আর এই যে এন এর জায়গায় লিখেছি mg, বাকি সব একই আছে। দেখ মিউ আছে, এন এর জায়গায় কি লিখেছি? mg, 100 আছে 100।
এবার দেখ মিউর মান দিয়ে আছে অঙ্কতে 0.4। এমটা এম এ রাখলাম কেন, এম টোটাল ভর তো জানি না, এ আর সি এর মোট ভর তো জানি না, এম এ আছে। তাহলে জি এর মান 10, এখানে 100 ছিল 100। এবারে এইটাতে আর এইটাতে গুণ করলে কত হবে? 10-এর সাথে 0.4 গুণ করলে 4, আর এমটা ছিল এম এ রাখলাম, আর এদিকে সমান 100। তাহলে এম সমান কি হবে? 4টে ওই দিকে গেল, 4টে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, 4 দিয়ে 100কে ভাগ করলে 25। তাহলে এই যে এম ভরটা কত বেরোলো? 25 বেরোলো এম ভরটা। এম ভরটা 25 বেরোলো। এম কার ভর? এম হচ্ছে এই যে এ আর এটা সি, এই দুজনের মোট ভরটা হচ্ছে 25 বেরোলো। এই এম ভরটা কার? এম ভরটা হচ্ছে পুরো বস্তুটার, মানে এ আর সি এর মোট ভরটা বেরোলো 25। তার মধ্যে এই নিচেরটার ভর দেখ দিয়ে আছে, এর ভর দিয়ে আছে, দেখ এর ভর হচ্ছে 15, মোটটা হচ্ছে 25, এ আর সি এর মোট ভর হচ্ছে 25, তার মধ্যে এর 15, তাহলে সি এর কত হবে? দেখে থেকে ওই জন্য লিখেছিলাম এমটা হচ্ছে এ আর সি এর মোট ভর, এ আর সি এর মোট ভর হচ্ছে এম, ঠিক আছে। আর এই এমটা এ আর সি এর মোট ভর, তার মধ্যে এর ভরটা দিয়ে আছে 15, তাহলে সি এর কত হবে? 25-এর থেকে 15 বিয়োগ করে দিতে হবে, কেননা টোটাল ভর কত? টোটাল ভর দিয়ে আছে 25, মোট ভর এ আর সি এর মোট ভর 25, আর এর ভরটা অঙ্কতে দিয়ে আছে 15, তাহলে সি এর কত হবে? বাকিটা হবে মোটটা এইটা, এর এতটা বাদ দিয়ে দিলে হবে। এবার দেখ 18-র যে অঙ্কটা আছে, 18-র যে অঙ্কটা আর এই দিকে 6-এর অঙ্কটা একদম সেম। এখানে এটা 6-এর, এটা 5, ঠিক আছে। এই 6-এর অঙ্কটা দেখ সেম, 6-এর অঙ্ক আর এইদিকে 18-র অঙ্ক একদম পুরোপুরি সেম, কোনো পার্থক্য নাই। এবার হচ্ছে 19-এরটা, 19-এর যে অঙ্কটা, এখানে 19-এর অঙ্কটা বলা হয়েছে যে এরকম একটা মসৃণ দেওয়াল আছে, এই যে ব্লু কালার রাখলাম, এটা কিন্তু মসৃণ দেওয়াল, মসৃণ লিখে দিচ্ছে, মসৃণ মানে এখানে ঘর্ষণ কাজ করবে না। আর এইটা মেঝেটা, ঠিক আছে। আর এইখানে মেঝেটাতে এরকম বরাবর একটা মইকে রাখা হয়েছে, মই বা সিঁড়ি, এরকম বরাবর একটা সিঁড়িকে রাখা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সিঁড়িটা রাখা হয়েছে। এই সিঁড়িটা দেখ বলা আছে 13, এই সিঁড়িটার যে দৈর্ঘ্য, সেই সিঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার, এই সিঁড়িটা। আর এই যে এইটা, এটা দেওয়াল, এটা মসৃণ দেওয়াল, আর এই দেওয়াল থেকে যে সিঁড়িটার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 5 মিটার। তো পিথাগোরাসের উপপাদ্য যদি লাগাস, ভূমিটা হচ্ছে 5, অতিভুজটা হচ্ছে 13, তাহলে এইটা দেখবি বেরোবে 12 মিটার, ঠিক আছে। এবার নেক্সট শুন, এইটা একটা আমাদের পরে চ্যাপ্টার আছে ভারকেন্দ্র বা দৃঢ় বস্তুর ঘূর্ণন ওইখানে। তো এইখানে সাম্যাবস্থার অনেকগুলো শর্ত আছে, মানে বিশেষ করে দুটো সাম্যাবস্থার শর্ত। আগে এটা থিওরিটা পড়াচ্ছি, হ্যাঁ, তারপরে অঙ্কটা করাবো, আবার এখানে আসবে। সাম্যাবস্থার শর্ত এটা করানো হয়ে গেছে, কিন্তু ছবি থেকে দেখে বুঝাতে পারবেন, আমার বোঝানো হয়ে গেছে, ভিডিওটা রেকর্ড হয় না। তো সাম্যাবস্থার শর্ত দেখ, এক্স অক্ষে যদি আমরা করি, এক্স অক্ষে বাম দিকের বল সমান ডান দিকের বল হবে, কেননা এক্স অক্ষ এটাই তো এক্স অক্ষ, এটা যদি মূল বিন্দু হয়, এটা মূল বিন্দু, এটা বাম দিকের বল, এইটা মূল বিন্দু, বাম দিকের বল যা হবে ডান দিকের বলগুলো তাই হবে। তাহলে ওইটা লিখেছি বাম দিকের বল সমান ডান দিকের বল। আবার একই রকম ভাবে যদি আমরা ওয়াই অক্ষে করি, ওয়াই অক্ষে উপরের বল সমান নিচের বল, উপরের বল সমান নিচের বল, উপরের বল ওয়াই অক্ষে বলেছে, তো ওয়াই অক্ষ মানে কি? এইটা ওয়াই অক্ষ,
ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ উপরের দিকে যা বল হবে নিচের দিকের বলগুলো সমান হবে। এগুলো সাম্যাবস্থা সব শর্ত বলছি, একটা শর্ত, এটা মেন শর্ত, এটা একটা শর্ত। সেকেন্ড শর্তটা শুন, সেকেন্ড শর্তটা হচ্ছে যে কোন বলের ভ্রামক, কোন নয়, বলের ভ্রামকের সমষ্টি, বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি, এই বীজগাণিতিক সমষ্টিটা শূন্য হইতে হবে। এবারে বলের ভ্রামক কথাটা নতুন লাগছে, বলের ভ্রামক কি বলবো আমরা? অবশ্যই বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিটা শূন্য হয়। এই বলের ভ্রামক বলতে বোঝায়, আমি ডট দিয়ে লিখে দিচ্ছি, বলের ভ্রামক বলতে কি বোঝায়? বল ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, শুধু দূরত্ব নয় কিন্তু, এই লম্ব কথাটা বিশাল ইম্পর্টেন্ট, লম্ব দূরত্ব। বা এটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে বল ইন্টু আলম্ব বিন্দুর দূরত্ব, আলম্ব বিন্দুর লম্ব দূরত্ব। দুটোর মধ্যে তো যেটা মনে হবে সেটাই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইটা আলম্ব বিন্দু মানে কি? আলম্ব বিন্দু মানে যাকে কেন্দ্র করে ঘুরছে। ধর আমরা কলমটার এইটা ধরলাম, এইটা ধরি পরে আমরা ঘুরাচ্ছি, দেখ তাহলে এখানে আলম্বর মতো কাজ করছে কি? আমার এই যে ডান হাতটা, এই যে এই হাতটা, এই হাতটা আমি এইখানে নিপটা ধরেছি, এবার দেখ এটা ঘোরাচ্ছি। তাহলে যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, এই যে বিন্দুটা কেন্দ্র করে ঘুরছে, এটাকে আমরা বলবো আলম্ব বিন্দু। এবারে এই বিন্দুটা আমরা মাঝেও রাখতে পারি অবশ্যই, দেখ এবারে ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি, তাহলে যে বিন্দুটা কেন্দ্র করে এটা ঘুরছে সেই বিন্দুটাকে আমরা বলবো আলম্ব বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটাকে বলবো আমরা আলম্ব বিন্দু। এবারে বলের ভ্রামকের সময় আমরা যে কোনো একটা দিককে প্লাস ধরি, মানে ঘড়ির কাঁটার দিকে হলে, ঘড়ির কাঁটার দিকে ধরলে আমরা যদি মাইনাস ধরি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত আমাদেরকে কি নিতে হবে? প্লাস নিতে হবে। কোনো ব্যাপার না, এরকম এইখানে তো কোনো অসুবিধা হবে না অঙ্কটা করতে, তুই তোর যেটা মন মাইনাস প্লাস নিতে পারিস, তবে একটাকে মাইনাস নিলে একটাকে প্লাস নিতে হবে। আমরা কি করলাম? ঘড়ির কাঁটার দিকেরটাকে মাইনাস লিখছি, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটাকে আমরা লিখবো মাইনাস, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে সেইটাকে আমরা ধরবো প্লাস। এটা দিক, এটা তার কি বোঝা যায়? দিক। এই বলার ভ্রামক তো তোর যদি মনে হচ্ছে কাটার এই ঘড়ির কাটার দিকে হলে প্লাস ধরবো, অবশ্যই ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। এটাকে প্লাস তখন এটাকে মাইনাস ধরতে হবে। এবার এই জিনিসটা কি বটে আমরা একটু বুঝাই দিই, ঠিক আছে, যে কেমন হবে প্লাস কেমন হবে মাইনাস নিতে, এটা থিওরি বোঝাচ্ছি পুরোটাই। ধর এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তু আছে, এইদিকে বল কাজ করছে F1, এদিকে কত বল কাজ করছে? F1। আর এইটার ক্ষেত্রে এখানে এইটা আলম্ব, এই মাঝিটা আলম্ব, এটা আলম্ব বিন্দু, আর এইদিকে কাজ করছে F2, আর এই যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্ব বলে দিচ্ছে আমরা, এটা লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব এইটা ধরলাম L/2, আর এইদিকে লম্ব দূরত্বটাও ধরলাম L/2, এই দূরত্বটা L/2, এটা L/2, তাহলে এইটা আলম্ব বিন্দু, আর এইটা বল কাজ করছে। দেখেন এটা লম্ব দূরত্ব বটে কিনা, এইটা লম্ব দূরত্ব, আবার এটা দেখ এটা বল কাজ করছে, এটা আলম্ব, এটা লম্ব দূরত্ব। তো এখানে আমরা কিভাবে বার করি? আমরা দেখ সেকেন্ডটা দেখ, বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে আমরা এক একটা বলের ভ্রামক বার করব। প্রথমে F1 এর ভ্রামক বার করব। কি করব? দেখ এখানে লেখা আছে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, তাহলে বলার তো ভ্রামক বার করতে হবে। তাহলে আমরা লিখি প্রথমে F1 এর ভ্রামক প্লাস F2 এর ভ্রামক, কি লেখা আছে? বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিটা কত হয়? শূন্য হয়। তাহলে বীজগাণিতিক সমষ্টিটা কত হবে? শূন্য হবে। এবার F1 এর ভ্রামক বার করবো আমরা কি করি? F1 এর ভ্রামক বার করতে গেলে বল ইন্টু আলম্ব বিন্দু লম্ব দূরত্ব, তাহলে ভ্রামক বার করতে গেলে প্রথমে বলটা লিখলাম ইন্টু লম্ব দূরত্বটা কত? L/2, তাহলে আমরা লিখলাম L/2। ঠিক আছে, এইবার আমরা দেখব দিক,
ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে? দেখ এইটা F1টা কোন দিকে যাচ্ছে দেখ ভালো করে লক্ষ্য করে। F1টা যাচ্ছে নিচের দিকে দেখ F1 এর তীর চিহ্নটা দেখ, এইদিকে বরাবর। তাহলে এই যে এই কলমটা যদি আমরা রাখি, কলমটা কোন দিকে নিয়ে যাবে দেখ, এইদিকে বরাবর নিয়ে যাবে, এইদিকে বরাবর নিয়ে যাবে, নিয়ে এইদিকে বরাবর, নিয়ে এইদিকে বরাবর, নিয়ে এইদিকে বরাবর, নিয়ে আবার একই রকম ভাবে। মানে কোন দিক ঘুরছে বল? ক্লক ওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকে ঘুরছে না, অ্যান্টি ক্লকে ঘুরবে। এই যে এইটি F1টা অ্যান্টি ক্লকে ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকে ঘুরলে মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে, অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীতে। এই ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে? এটা তো জানিস ঘড়ির কাঁটা এই দিক বরাবর ঘুরে, এই দিক বরাবর ঘড়ির কাঁটা ঘুরে। এটা ঘড়ির কাঁটার দিকে বা ক্লক ওয়াইজ, সি দিয়ে ক্লক, ডাব্লিউ দিয়ে ওয়াইজ, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। কিন্তু যদি এইরকম ভাবে ঘুরে, এরকম ভাবে, এটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীতে। এটা কি বলা হয়? ঘড়ির কাঁটার বিপরীতে, অ্যান্টি ক্লক ওয়াইজ। এদি অ্যান্টি ক্লক ওয়াইজ, এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে, এটাকে বলে বিপরীত দিকে। তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তাই তো? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। দেখিলে আরেকবার, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। এখানে কলমটাকে যদি আমরা এই দিক বরাবর ঘুরাই, তাহলে এরকম বরাবর ঘুরবে, এরকম বরাবর ঘুরবে, এরকম বরাবর, ঘড়ির কাঁটার বিপরীতে। আর ঘড়ির কাঁটার বিপরীতে এটাকে আমরা কি ধরি? প্লাসেই ধরি, কোনো অসুবিধা নেই, প্লাস ধরলে। এবারে F2 ভ্রামক বার করবে। F2 ভ্রামক কি করে বার করি? মাঝে মাঝে প্লাস থাক মাইনাস থাক, প্রথমে দেবো না, F2 ভ্রামক বার করবে। ভ্রামক কি করে বার করি? বল, এখানে বল কত কাজ করছে? F2, তাহলে F2 লিখলাম। বল ইনটু আলম্বের লম্ব দূরত্ব, এখানে লম্ব দূরত্ব L/2 বলা আছে, তাহলে L/2 লিখে দিলাম লম্ব দূরত্ব। এইবারে এইটা আমরা দেখবো প্লাস না মাইনাস। এই F2টার ক্ষেত্রে করছে আমরা, F2টা দেখ, এটা F2টা কোন দিকে কাজ করবে? এই উপর দিকে, আর উপর দিকে হলে মানে কোন দিক ঘুরবে? দেখ অ্যান্টি ক্লকেই তো ঘুরছে, অ্যান্টি ক্লক ঘুরবে। আর অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা মানেই প্লাস হওয়া, তাহলে এটাও প্লাস হবে। আর এই সমান দিক কত আছে? 0, কেননা সাম্যর যে শর্ত সেখানে লেখা আছে যে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিটা 0 হয়। এটা 0 করলাম। এটা হচ্ছে থিওরিটা। এইবারে আবার আমরা এটা অঙ্কটাতে যাব, ঠিক আছে? তো অঙ্কটাতে আসি আমরা আগে ছবিটাতে। এটা ছবিটা ছিল, একটু ভালো করে লক্ষ্য কর, মইটা দু জায়গায় টাচ করে আছে। এই জায়গায় টাচ করে আছে দেয়ালের সাথে, এটা মসৃণ দেয়াল, এখানে টাচ করে আছে। যেখানে টাচ করে আছে, যে তলে আছে, সেই তলটার সাথে লম্বভাবে একটা অভিলম্ব বল ক্রিয়া করে। কেন? এটা দেয়ালের সাথে এইভাবে টাচ করে আছে। এই কালোটা ধর দেয়াল, কালোটা, ঠিক আছে? কালোটা দেয়াল আছে, দেয়ালের সাথে টাচ করে আছে। যার সাথে টাচ করে আছে তার সাথে কেমন হবে? লম্বভাবে একটা অভিলম্ব বল ক্রিয়া করে। এখানে অভিলম্ব বলটাকে আমরা N2 দিলাম। আর এইখানেও দেখ টাচ করে আছে, এই যে সিঁড়িটা এইখানেও তো টাচ করে আছে, এই যে মেঝেটার সাথে। তাহলে এইখানেও একটা অভিলম্ব বল ক্রিয়া করবে। যে তলটায় আছে সেই তলটার সাথে লম্ব হবে। এটাকে নাম দিলাম আমরা N1, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? এখানে এটার সাথে টাচে আছে, তাহলে এটার সাথে লম্ব হবে। এখানে এটার সাথে টাচে আছে, তাহলে এটার সাথে লম্ব হবে। এবারে দেখ, ধর এইরকম জায়গাতে মেঝেটা আছে, এটা মেঝেটা, আর এটা হচ্ছে এই যে কালোটা, এটা হচ্ছে সিঁড়িতে বা মইটে, এইভাবে আছে। এবার সিঁড়িটা দেখ এইরকম ভাবে ফিসলিয়ে যেতে পারে, তো এরকম আছে, এরকম বরাবর ফিসলিয়ে যেতে পারে, এইরকম ফিসলিয়ে যেতে পারে। তাহলে এই দিক বরাবর ফিসলিয়ে যাচ্ছে না? দেখ ভালো করে দেখ, কোন দিকে যাচ্ছে দেখ, এরকম বরাবর আছে, এইদিকে ডাইন দিকে ফিসলিয়ে যাচ্ছে, তাই তো? ডাইন দিকে ফিসলিয়ে যাচ্ছে। এবার ডাইন দিকে যদি ফিসলি যায়, তাহলে ঘর্ষণটা কোন দিক কাজ করবে? তার বিপরীত দিকে, এদিক ঘর্ষণ কাজ করবে। এবারে এইখানে ঘর্ষণ কেন লাগাচ্ছে না জানিস? এখানে লেখাই আছে মসৃণ, তাহলে ঘর্ষণ কিন্তু এইখানে কাজ করবে না। এই দেয়ালটা মসৃণ দেয়াল বলা আছে, তাহলে এইখানে ঘর্ষণ কাজ করবে না, কিন্তু এইটা ঘর্ষণ কাজ করবে। আর ঘর্ষণ কোন দিক কাজ করবে? এই দিক বরাবর। কেন এই দিক বরাবর? এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। কেননা এটা মেঝে, এইখানে সিঁড়িটা আছে,
সিঁড়িটা কোন দিক বরাবর পিছলে যাবে, সিঁড়িটা এই বরাবর পিছলে যাবে। এই বরাবর যদি যায় তাহলে ঘর্ষণটা তার বিপরীতে কাজ করবে। ঠিক আছে, এইবারে আমরা আরেকটা জিনিস হয় না বলা, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটার পুরো ভরটা কোথাও কেন্দ্রে থাকবে। যেমন এই কলমটাকে যদি আমরা ব্যালেন্স করতে যাই, দেখ মাঝের একটা বিন্দু দিয়ে আমরা সহজেই ব্যালেন্স করতে পারবো এটাকে। দেখ মানে এই কলমটার পুরো ভরটা আমার আঙুলটার উপর আছে, মানে এই কলমটার পুরো ভরটা কোনো একটা না কোনো বিন্দুতে আছে, কোনো বিন্দুতে আছে। সেই রকম এই পুরো সিঁড়িটার ভরটা আমরা ধরে নিলাম কোনো একটা মধ্য বিন্দুতে আছে, এই সিঁড়িটার পুরো ভরটা। এবার ভর ওজন কোন দিক কাজ করবে, ভর এম, তাহলে ওজন কোন দিক কাজ করবে, এম জি নিচের দিকে। তাহলে পুরো সিঁড়িটাতেই ভর আছে, কিন্তু এই পুরো ভরটা কোথায় কেন্দ্রীভূত আছে, কেন্দ্রে। এই পুরো ভরটা কেন্দ্রে আছে, তাহলে কেন্দ্রে নিচের দিক কাজ করবে এম জি। এইবার আমরা এই যে সাম্যের যে শর্তগুলো ছিল, বাম দিকের বল সমান ডান দিকের বল, বলতো এটা বাম দিকের বল সমান ডান দিকের বল কোনটা করবো আমরা, বাম দিকের বল সমান ডান দিকের বল। বাম দিকে কোন বলটা কাজ করছে, দেখ ঘর্ষণের তীর চিহ্ন, দেখ ঘর্ষণের তীর চিহ্ন বাম দিকে, আর N2 তীর চিহ্ন দেখ ডান দিকে। তাহলে বাম দিক এইটা, ডান দিকে এইটা। তাহলে সাম্যের যে প্রথম নীতিটা আছে এক্স অক্ষে, বাম দিকের বল সমান ডান দিকের বল, তাহলে সেইটা অনুযায়ী লিখতে পারি আমরা F সমান N2, ওইটা আমরা লিখবো এই অঙ্কটার ক্ষেত্রে F সমান N2। প্রথম শর্ত অনুসারে, সাম্যের প্রথম শর্ত অনুসারে, এত লিখব না, সাম্যের প্রথম শর্ত অনুসারে F সমান N2। কেন F সমান N2 লিখলাম, কেননা বাম দিকের বল সমান ডান দিকের বল। ঠিক আছে, 1 নম্বর শর্ত অনুসারে পাই গেছি আমরা। 2 নম্বর শর্ততে বলা আছে y অক্ষে উপরের বল সমান নিচের বল, উপরের বল সমান নিচের বল। উপরের বল আর নিচের বল দেখি, উপর দিকে কত বল কাজ করছে, উপর দিকে N1 আর নিচের দিকে mg। এই যে উপরের বল সমান নিচের বল, উপরের বল হচ্ছে N1, নিচের বল mg, তাহলে উপরের বল সমান নিচের বল। ওইখান থেকে পাইলাম আমরা N1 সমান mg। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবারে যেটা আরেকটা শর্ত ছিল, সেই বলের ভ্রামকগুলোর বীজগাণিতিক সমষ্টি, ওইটা আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা এটা ভালো করে লক্ষ্য করি। আমরা যে কোনো একটা বিন্দুকে আলম্ব বিন্দু ধরবো, যে কোনো একটা বিন্দুকে আলম্ব বিন্দু ধরবো। তো যেটাকে মন আলম্ব বিন্দু ধরতে পারিস, এইটাকে সবগুলোকে ধরতে পারিস, কিন্তু সব দিকে সহজ হয় এই বিন্দুটাকে ধরলে সবচেয়ে সহজ হবে। এই বিন্দুটা হচ্ছে আলম্ব বিন্দু ধরতে হবে। তাহলে এই বিন্দুটা আমরা আলম্ব বিন্দু ধরলাম, লিখে নিবি, একটা নাম দিবি ও, লিখবি ও বিন্দুটাকে ধরি মইটির আলম্ব, তাহলে এটা আলম্ব। তাহলে আমরা N2 জন্য কি করব বল, N2 একটা বল, তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব। ভ্রামক কি করে বার করি আমরা, এই বলটা ইন্টু লম্ব দূরত্ব। এবার সবাই ভাববে এইটা তো বল N2 আর এটা আলম্ব, তাহলে এই দূরত্বটা, কিন্তু এই দূরত্বটা কি লম্ব দূরত্ব বটে, এটা হেলানো লাগছে না, এরকম হেলানো লাগছে না 13টা। তাহলে এইটা বল আর এইটা আলম্ব, এই দূরত্বটা নিয়ে চলবে না, লম্ব দূরত্বটা লিখতে হবে। এটা লম্ব বটে থোড়ি, লম্ব দূরত্ব থোড়ি বটে। তাহলে আমরা কি করলাম, লম্ব দূরত্ব জানার জন্য আমরা হয় এইটাকে একটু ডট লাইনে বাড়াই দিলাম, ঠিক আছে, তাহলে ডটের লাইনে বাড়াই দিলাম। এবারে দেখ, তাহলে এই বলটা কি বটে N2, এই বলটা কি বটে N2, তাই তো। আর এইটা চালম্ব, তাহলে এই দূরত্বটা যদি 12 হয়, এইটা 12, এইটাও 12, তাহলে এইটা হচ্ছে লম্ব দূরত্ব। দেখ এইটা পুরোপুরি লম্ব দূরত্ব হবে, এটা লম্ব দূরত্ব হবে। তাহলে এইটা লম্ব দূরত্ব ভাবিস না, 13টা লম্ব দূরত্ব লয়। ঠিক আছে, লম্ব দূরত্ব ইয়ে করার জন্য আমরা এইটাকে বাড়াই দিলাম। এইটা যদি 12 হয়, এইটাও 12, এইখানটাও 12, এইখানটাও 12, এইখানটাও 12, এইখানটাও 12, লম্ব দূরত্ব 12। তাহলে আমরা জানি বল ইন্টু লম্ব দূরত্ব, বল কত N2, লিখি আমরা সাম্যাবস্থার দ্বিতীয় শর্ত অনুসারে বল
ইন্টু লম্ব দূরত্ব পাইছে 12 কোনটার জন্য N2 এর জন্য এটা N2 এর জন্য এবার দেখতে হবে দিক ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে না বিপরীত দিক ঘোরাচ্ছে আমরা কি ধরেছি দেখতো ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস আর বিপরীত হলে প্লাস মনে রাখবে এবার দেখ এইখানে মইটা আছে মইটা N2 কোন দিক কাজ করছে দেখ একটু ভালো করে মইটাতে N2 কোন দিক কাজ করছে এই দিক বরাবর এখানে টাচে আছে তাই তো এই দিক বরাবর এই দিক বরাবর ঘোরাচ্ছে মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে একটু ভালো করে লক্ষ্য কর আবার দেখাচ্ছি আমরা এই যে এইখানে আছে এবার N2 দেখ কোন দিকে আছে এই দিকে দেখ N2 দেখ আমার এই আঙুলটা সোজা আছে বা আঙুলটা সোজা ঠিক আছে তাহলে এই বরাবর ঘোরাচ্ছে এই বরাবর মানে কোন দিক ঘোরাচ্ছে ঘড়ির কাঁটার দিকে হলে কি হয় ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস হয় ধরিস আমরা মাইনাস তাহলে এখানে মাইনাস দিতে হবে ঠিক আছে N2 এর জন্য হয়ে গেছে কাজ এবারে N2 এর পর কি আছে N2 এর পর আছে mg তাছাড়া তো এখানে দেখ N2 বল তারপরে এখানে কেউ নাই এখানে mg আছে এবারে mg তো বলটা এবারে বলটার লম্ব দূরত্ব কত এবারে সবাই এরকম ভাবিস না এটা 13 তাহলে এটা 6.5 এটা লম্ব দূরত্ব বটে কি তাহলে আমাকে কি করতে হবে দেখ mgটাকে ডট দিয়ে বাড়ালাম এইটা আলম্ব আর এইটা হচ্ছে mg দেখ এইটা mg আর এইটা হচ্ছে আলম্ব এইটা লম্ব দূরত্ব এইটা তবে না 90 ডিগ্রি হচ্ছে দেখ লম্ব দূরত্ব বলেছে দেখ এইটা লম্ব দূরত্ব দেখতে পাচ্ছিস তো তাহলে mg এইটুকু লাল কালার দিয়েছিল আমরা mgটা কি করলাম ডট লাইনে বাড়াই দিলাম কেন লম্ব দূরত্বটা লিখতে হবে এইবার দেখ এইটা পুরোটা কত বলতো 5 তাহলে এইটুকুটা 5/2 হবে কিনা এইটা লম্ব দূরত্ব লয় এইটা লম্ব দূরত্ব বটে এইটা হেলানো দূরত্ব তাহলে লম্ব দূরত্ব লিখতে গেলে আমাকে mgটাকে আমরা কি করলাম ডট লাইনে বাড়াই দিলাম তাহলে এই যে এইটা এই পুরোটা হচ্ছে 5 তাহলে অর্ধেকটা মানে 5/2 পুরোটা 5 তাহলে এটা 5/2 তাহলে বল ইনটু লম্ব দূরত্ব বল কত mg তাহলে এটা লিখি আমরা বল ইনটু লম্ব দূরত্ব পুরোটা ছিল 5 আর অর্ধেকটা হচ্ছে 5/2 এইটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে দেখ এই যে একটু ছোট করে দেখি এটা দেখ mg কোন দিকে কাজ করছে দেখ নিচের দিকে mg কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে mg নিচের দিকে কাজ করছে mg কাজ করছে নিচের দিকে তাহলে নিচের দিকে কাজ করলে এই বরাবর ঘুরবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে অ্যান্টি ক্লক কেন ঘুরছে আরেকবার বলে দিই mg কোন দিকে কাজ করছে নিচে mg কাজ করছে কোন দিকে নিচে এই বরাবর ঘুরছে তাহলে অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীতে হলে কি হয় প্লাস হয় তাহলে এটাকে আমরা প্লাস দিলাম ঠিক আছে এইবারে আর কি বল আছে দেখি এবার বল আছে N1 আর F কিন্তু N1 আর F এর জন্য আমরা লুবো নাই N1 আর F এর জন্য আমরা লুবো নাই এবারে N1 আর F এর জন্য করবো নাই কেননা N1 কোন বিন্দুতে কাজ করছে দেখ ও বিন্দুতে কাজ করছে N1 কাজ করছে কোন বিন্দুতে ও বিন্দুতে আলম্ব বিন্দু কোনটা ওইটাই তাহলে বল ইনটু লম্ব দূরত্ব এটা লম্ব দূরত্বই নেই লম্ব দূরত্ব এবারে N1 কাজ করছে কোন বিন্দুটায় এই বিন্দুটাতেই তো কাজ করছে N1 কাজ করছে এই বিন্দুটায় F কাজ করছে কোন বিন্দুটায় এই বিন্দুটায় আর আলম্ব বিন্দুতে এইটা এইখান থেকে তো দূরত্বটা লিখতে হবে ধর এখান থেকে দূরত্বটা লিখতেই হবে আর সেই বিন্দুটাতেই কাজটা করছে তাহলে ইয়াদের মাঝে দূরত্বই নেই ধর এইটা এ বিন্দু আর এইটাই বললাম বি বিন্দু এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত নাই দূরত্ব এইটাই এ এইটাই বি সেই রকম এই বিন্দুটা হচ্ছে আলম্ব বিন্দু আর এইটাতে N1 কাজ করছে F কাজ করছে মানে এদের লম্ব দূরত্বই নেই তাহলে কি জন্য নেবো আর যদি লিখো দেখ এরকম করতে হবে N1 ইন্টু এদের লম্ব দূরত্ব বল ইন্টু লম্ব দূরত্ব নয় 0 প্লাস বা মাইনাস কিছু একটা হবে প্লাস মাইনাস যাই কর দুটোই দিয়ে রাখলাম হবে না এগুলো দরকারই নেই আবার ফ্রিকশন ফোর্স ছিল ঘর্ষণ ইয়াদের লম্ব দূরত্ব কত 0 কেন 0 বলতো একই বিন্দু
তাহলে এগুলো দরকার নেই ফালতু, শূন্য দিয়ে গুণ করলে তাই ওইটাই হবে, তাহলে এগুলো ফালতু লিখেই কি হবে। ঠিক আছে, আর এইগুলোর বীজগাণিতিক সমষ্টি, এই বীজগাণিতিক সমষ্টিটা কত হয়? শূন্য হয়। একটু আগে সাম্যের শর্ত পড়লাম না আমরা, এই যে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কি হয়? শূন্য হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে এই যে -12 আছে, তাই তো, -12 ছোট হাতের ইন্টু প্লাস 5 mg/2 সমান 0। ঠিক আছে, এবার আমরা -12 এদিকে রাখলাম, আর এই যে প্লাস mg/2 আছে, প্লাস mg/5 mg/2 এটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 5 mg/2 মাইনাসে কাটা গেল। পরের লাইনে কি করবো আমরা? n2 জায়গায় f লিখবো। দেখে এই জায়গায় দেখ আগেই আমরা করে রেখেছি, n2 জায়গায় 12টা 12ই রাখলাম, n2 জায়গায় লিখবো f সমান 5 mg/2, বাকি যা ছিল তাই রাখলাম। তারপরে দেখ আবার এই f এর জায়গায় 12টা 12 আছে, f এর জায়গায় লিখতে পারি মিউ ইন্টু n, কিন্তু আমরা যে মিউ ইন্টু এন লিখি, এনটা অবিলম্ব বল লিখি কিনা, এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন, এবার এন হচ্ছে অবিলম্ব বল, কিন্তু এখানে তো বড় হাতের এন দ্বারা লিখিনি, আমরা দুটোই ছোট হাতের এন দ্বারা লিখেছি। বড় হাতের এন দ্বারা লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কোন এনটা লিখবো? তো যদি মনে হচ্ছে বড় হাতের এন দ্বারা লিখবো তাহলে লিখতে পারিস, কোনো ব্যাপার নেই। এবার কোন এনটা লিখবো আমরা? এই এনটা না এই এনটা? এইটা অবশ্যই। কারণ কি? কারণ হচ্ছে ঘর্ষণ বল এইটাতেই তো কাজ করছে, ঘর্ষণ বল এইটাতেই কাজ করছে, তো এফ, তাহলে অবশ্যই সেইটার এন নিতে হবে। এইখানে ঘর্ষণ বল নাই, এখানে ঘর্ষণ বল আছে কি? তাহলে এইটা আমরা n2টা কি জন্য নিতে যাবো? এখানে ঘর্ষণ বল কাজ করছে, সেই জন্য আমরা n1 নেবো, এই n1টাকে নেবো আমরা। তাহলে মিউ ইন্টু এন বলতে আমরা n1কে নেবো, 5 mg/2। তারপর নেক্সট শোন, 12 মিউটা মিউ এ দেখল, n1, এই n1 এর জায়গায় আমরা দেখ না লিখতে পারি এরকম mg, দেখ আগে করে রেখেছি, n1 এর জায়গায় লিখতে পারি mg, তাহলে n1 এর জায়গায় লিখবো আমরা mg, সমান ছিল সমান 5 mg/2। ঠিক আছে, এবার দেখ mg কাটা গেল, তাহলে 12 মিউ সমান 5/2, মিউ সমান কত বেরোবে? মিউ সমান হচ্ছে 5/2, আর 12টা এদিকে যাবে, তার মানে মিউ সমান আসলো 5, আর এদিকে 12 দুগুণে 24, মিউ সমান 5/24। এটা ভাগ করার পর দেখবি 24 দিয়ে 5কে ভাগ করবি, আসবে 0.21, এটা আসবে। ঠিক আছে, ভাগ করার পর সি এর টাইম স্যার হবে 20টা। দেখ এই অঙ্কটা 20 অঙ্কটা আমরা করছি। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটাকে না আমাদের গিয়ে এই 2 কেজি 4 কেজি এটাকে আলাদাভাবে ভাবার কোনো দরকার নেই। আমরা আপাতত ঠিক আছে, আপাতত এইটাকে ত্বরণটা বার করার জন্য এটা সহজ পদ্ধতি, যে আমরা ধরে নিচ্ছি এটা 2 আর 4 6 কেজির একটা বস্তু, মানে ত্বরণটা সহজে বেরোবে আর কি। 2 কেজি আর 4 কেজিকে একটাই বস্তু ভাব, আর এদিকে বল কত দিয়ে যাচ্ছে? 18 নিউটন। তাহলে আমরা নিউটনের সেকেন্ড সূত্র অনুসারে জানি এফ সমান এম এ, এফ কত দিয়ে আছে? 18, তাহলে এফের জায়গায় 18 বসলাম, সমান এম ভর কত? 4 আর 2 6 ইন্টু এ। এবার দেখ 18, 6টা এদিকে এলো, তাহলে এদিকে 6 3 18, তাই তো, 6 3 18 মানে 3 সমান এ, মানেই তো এ সমান 3, মানে ত্বরণ সমান কত বেরিয়েছে? 3। এবারে দেখ আমরা অনেকবার বলেছি যে যদি কোনো একটা বস্তু ত্বরণ নিয়ে যায়, যদি কোনো বস্তু এ ত্বরণ নিয়ে যায়, যেদিকে যাবে, কি করে জানলাম যে আমরা এদিকে যাচ্ছি? কারণ এই যে বল দিচ্ছে, যেদিকে বল দিচ্ছে সেদিকে না বস্তুটা ত্বরণ নিয়ে যাবে। তাহলে এই বস্তু যেদিকে ত্বরণ নিয়ে যাবে তার বিপরীত দিকে একটা অলিক বল ক্রিয়া করে, এটা অনেকবার বলা হয়েছে।
যে বস্তু ত্বরণ নিয়ে যে দিক বরাবর যাবে অলিক বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। অলিক বল কি বল? অলিক বল। আর অলিক বলের মানটা হচ্ছে এম এ, এফ সমান এম এ। অলিক বল এক ধরনের বলই তো বটে, তাহলে এফ সমান এম ইন্টু এ। দেখ অলিক বল বলতে অন্য কিছু না, আমরা যেটা গতিজাড্য স্থিতিজাড্য পড়েছি তারই একটা মানে ভাবনা বলতে পারিস। যেমন ধর কোনো বাসে ধর যাচ্ছিস, বাসে যেতে যেতে হঠাৎ করে থামি গেলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, অথবা বাস স্থির আছে আরামসে, ঠিক আছে, হঠাৎ চলতে শুরু করলে হঠাৎ, তাহলে এ ত্বরণ সহ বাসটা সামনের দিকে যাবে। এ ত্বরণ নিয়ে বাসটা সামনের দিকে হঠাৎ চলতে শুরু করছে মানে ত্বরণ নিয়ে সামনের দিকে যাচ্ছে, আর বাস যাচ্ছে সামনের দিকে, আর তুই কোন দিকে ঝুঁকে যাবি? পিছনের দিকে। তার মানে পিছন দিকে কেউ না কেউ একটা বল দিচ্ছে আমাদের, এরকম মনে হয়। আর এই বলটাই তো অলিক বল। তাহলে এই ক্ষেত্রে এইটা এ ত্বরণ সহ এই দিকে যাচ্ছি, যেদিকে যাচ্ছি অলিক বল তার বিপরীতে ক্রিয়া করে, আর এই অলিক বলের মানটা এম এ। তাহলে আমরা এখানে যদি লিখি এই অলিক বল এফ সমান কি বটে? এম এ। এমটা কত বলতো? এমটা হচ্ছে 2 কেজি, তাহলে 2 বসালাম, ঠিক আছে। আর এ ত্বরণটা কত? ত্বরণটা এখন বেরিয়েছে আমাদের 3, তাহলে 2 3 6, তাহলে অলিক বল কত বেরোলো বল? 6 নিউটন। তাহলে অলিক বল 6 নিউটন। তাহলে তুই একবার ভাব, অলিক বল যদি এইদিকে থাকে, একটা অলিক বল থাকে, তাহলে 2 কেজিটা একটু এ ত্বরণ সহ এদিকে যাবে, আর 2 কেজি বস্তুটা এদিকে পড়ে যাবে। তো একটু ভালো করে ভাব, 2 কেজির এইদিকে একটা অলিক বল কাজ করছে, এইখানে এইবারে আলাদা করে ভাব, এখানে 4 কেজির বস্তু আছে, উপরে আছে 2 কেজির বস্তু, এখানে 4 কেজি, এখানে আছে 2 কেজি, এইটার উপর অলিক বল ক্রিয়া করছে 2 কেজির উপর অলিক বল ক্রিয়া করছে। যদি অলিক বল এই দিক থেকে একটা বল ক্রিয়া করে, তাহলে এই বস্তুটা তো এদিকে পড়ে যেতে পারে কি না? ঠিক আছে, তো অঙ্কটাতে সেই জন্য দেওয়া আছে যে স্লিপ না করলে, তাহলে স্লিপ না করলে মানে এদিকে অলিক বলও দিয়ে আছে, স্লিপও করছে নাই, অলিক বল দিয়ে আছে, এদিকে তো অলিক বল কাজ করবে কি না? এ ত্বরণ সহ একটা বস্তু এ ত্বরণ সহ যেদিকে যাবে তার উপরের বস্তুটাতে তার বিপরীত দিকে অলিক বল কাজ করবে। এই বস্তুটা 4 কেজির বস্তুটা এ ত্বরণ সহ এই দিকে যাচ্ছে, আর এই বস্তুটাতে অলিক বল তার বিপরীতে ক্রিয়া করছে, ঠিক আছে। আর এই অলিক বলটা যদি ক্রিয়া করে, তাহলে এই 2 কেজির বস্তুটা তো পড়ে যাবে না, কিন্তু পড়ছে না, স্লিপ না করলে, তার মানে নিশ্চয় যেদিকে বল তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে, নিশ্চয় একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে। যেদিকে অলিক বল তার বিপরীতে বল, যেদিকে তার বিপরীত দিকে তো ঘর্ষণ ক্রিয়া করে। আর এইখানে বস্তুটা স্লিপ করছে নাই, লেখবি দরকার হলে, স্লিপ করছে না মানে বস্তু স্থির আছে, আর বস্তু স্থির আছে মানেই এই যে ডাইন দিকের বল সমান বাম দিকের বল, মানে ঘর্ষণ বল, এফ ছোট হাতের এফ মানে ঘর্ষণ বল সমান অলিক বল। আর এখানে অলিক বলের মান বেরিয়ে গেছে 6 নিউটন, তাহলে ঘর্ষণ বল কত বেরোলো? 6 নিউটন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে একবার টিউশনে জিজ্ঞেস করবি, ঠিক আছে।